জি স্যার, দেখতে পারতেছি। আচ্ছা, এই প্রবলেমটা আসলে কম্বাইন দিয়ে করতে হবে আমাদের। দেখি সম্ভবত 4 ফিট সিলিন্ডার, মানে 4 ফিট মানে তার ডায়ামিটার 4 ফিট। এটা সিলিন্ডার মানে ড্রাম চিন্তা করতে পারে, একটা ড্রাম, সিলিন্ড্রিক্যাল ড্রাম, তেলের ড্রাম, হুইচ ওয়ার্স 966 পাউন্ড, 966 পাউন্ড, রোলস ডাউন এ 15 ডিগ্রি ইনক্লাইন ফ্রম রেস্ট। মানে সে হচ্ছে এভাবে রোল করতে করতে নিচের দিকে পড়ে যাবে এরকম। হোয়াট ইজ হিজ স্পিড আফটার ইট হ্যাজ রোলড 50 ফিট, মানে সে 50 ফিট দূরত্ব অতিক্রম করার পরে তার স্পিড কত হবে। আচ্ছা, দ্য ফোর্স অ্যাক্টিং অন সিলিন্ডার আর, মানে তার মানে সিলিন্ডারের মধ্যে কি কি ফোর্স কাজ করবে দেখি। একটা ফোর্স হচ্ছে এফ, ফ্রিকশন, একটা নিউট্রাল নর্মাল ফোর্স এন, আর একটা হচ্ছে তার ওয়েট ডব্লিউ। এই তিনটা ফোর্স কাজ করবে। The force N does no work because it acts normal to the direction of motion. মোশনের ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড, হ্যাঁ, আর তার সাথে লম্ব বরাবর হচ্ছে এন কাজ করে। তার মানে তলের সাথে লম্ব বরাবর যেহেতু কোনো ধরনের মোশন নাই, এন এখানে ওয়ার্ক ডানের মধ্যে কোনো পার্টিসিপেশন তার থাকবে না। The force F does no work because the cylinder is rolling. যেহেতু এটা রোল করবে সেহেতু সরাসরি ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা এখানে থাকবে না। সো থাকে কি তাইলে? Hence, the only work quantity involves that component of W which is parallel to the incline. মানে শুধু W কাজ করবে। তাহলে F এবং N বাদ W কাজ করবে। তাহলে W এর X কম্পোনেন্ট কত হবে? এইটা হচ্ছে একটা কম্পোনেন্ট আর এটা হচ্ছে একটা কম্পোনেন্ট W, তাই না? আমি এখান থেকে কি পাই যে এফ বাদ এন বাদ শুধু ডব্লিউ, ডব্লিউর ওয়াই কম্পোনেন্ট, ডব্লিউর এক্স কম্পোনেন্ট। তাহলে ডব্লিউ সাইন থেটা আর এটা ডব্লিউ কস থেটা। থেটা হচ্ছে এটা আর থেটা হচ্ছে 15, তাহলে থেটা সমান 15 ডিগ্রি। তাহলে ওয়ার্ক ডান জন্য হেল্প করবে এখানে ডব্লিউ সাইন থেটা মূলত। তাহলে আমার এখানে যেটা হচ্ছে ডব্লিউ সাইন থেটা, তাহলে ইউ নেট সমান সমান ডেল্টা কে ই। এটা যদি আমি অ্যাপ্লাই করি এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইউ, ইউনেটের জন্য লিনিয়ার যেটা এফএস, আর হচ্ছে অ্যাঙ্গুলার। তো এই অ্যাঙ্গুলার পার্টটা থাকবে না, লিনিয়ার পার্টটা থাকবে শুধু। তাহলে ডব্লিউ সাইন থিটা ইন্টু এস, এস কত? যদি সে 50 ফিট অতিক্রম করে রোল করে, তাহলে এফ ইন্টু এস, এফ হচ্ছে ডব্লিউ সাইন 15 ডিগ্রি ইন্টু এস হচ্ছে 50। ডান পাশে কাইনেটিক এনার্জি যদি চিন্তা করি, একটা হচ্ছে ডব্লিউ বাই 2g v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, এটা লিনিয়ার, আর একটা হচ্ছে I বাই 2 ওমেগা 2 স্কয়ার মাইনাস ওমেগা 1 স্কয়ার। এটা লিনিয়ার পার্ট। লিনিয়ার পার্টটা হবে v1 হচ্ছে 0, মানে যে রেস্ট থেকে সে শুরু করবে, তাহলে ওমেগা 1 ও 0, আর v2 হচ্ছে
ভি2টাই আমার বের করতে হবে আসলে। তাহলে ভি2, তাহলে ওমেগা 2 কত? তাহলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ভি2 সমান সমান ওমেগা 2 আর, তাহলে ওমেগা 2 হচ্ছে ভি2 বাই আর। তাহলে ওমেগা 2 সমান ভি2 বাই আর বসাবো। আই বের করতে হবে এম আর স্কোয়ার বাই 2, সিলিন্ডারের এই সি এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কত? সিলিন্ড্রিক্যাল অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া তার এই অ্যাক্সিস বরাবর কত হবে? এম আর স্কোয়ার বাই 2, সেটা আমরা কয়েকদিন আগে পড়ে আসলাম। তাহলে এটা বের করলাম আমরা 60 লাখ ফিট স্কোয়ার। এখন আমরা যদি লেফট সাইড চিন্তা করি, তাহলে ডব্লিউ 963, 966, সাইন 15 ডিগ্রির মান 0.259 আর 50, এই যে এখান থেকে। আর ডব্লিউ বাই জি ইন্টু ভি2 স্কোয়ার, ভি1 স্কোয়ার তো 0, ওমেগা 1 স্কোয়ারও 0, ভি2 স্কোয়ার। আর আই হচ্ছে 60, একটু আগে বের করলাম, আর আই বাই 2 ইন্টু ওমেগা 2 স্কোয়ার, ওমেগা 2 মানে ভি2 বাই আর, তাহলে স্কোয়ার করলে ভি2 স্কোয়ার বাই আর স্কোয়ার। আর এর মান 2, যেহেতু এখানে তার ডায়ামিটার 4, সেক্ষেত্রে ভি2 স্কোয়ার বাই 4। এখান থেকে আমরা ফাইনালি ভি2 সমান পাচ্ছি 23.6। এটা কি ক্লিয়ার কিনা দেখেন। জি স্যার। হুম, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এইভাবে এই জিনিসটাকে চিন্তা করব। এটার অল্টারনেটিভ সলিউশনও দেয়া আছে, ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার চিন্তা করে, মানে সেন্ট্রো, যেটাকে আমরা বলি সেন্ট্রো। তো এই সেন্ট্রো বা ইনস্ট্যান্টেনিয়াস সেন্টার নিয়ে যেহেতু আমাদের স্টাডি নাই, তো ওই দিকে আমরা আপাতত না যাই। তারপরেও আমি এটাকে ব্যাখ্যা করতে পারবো আপনারা চাইলে। আম, এটা কি বলবো? না স্যার, দরকার নেই। ঠিক আছে, তাহলে অল্টারনেটিভ সলিউশনটা দরকার নাই মাথায় নেওয়ার। হ্যাঁ, আর ওয়ান ইজ ইকুয়াল টু জিরোটা কেন হচ্ছে আর একটু যদি বলতেন। যে আর ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, ওটা কিভাবে হচ্ছে একটু। আর1 কোথায় জিরো? আর1 তো জিরো হওয়ার কথা না। ভি1 সমান জিরো, ও আচ্ছা, তাহলে বুঝতে মানে পারছি। রেস্ট থেকে সে জি স্যার, তাকে ছেড়ে দিলাম, তাইলে ভি1 জিরো, আর 50 ফিট দূরত্ব অতিক্রম করার পরে ভি2 হবে, তাই না? ঠিক আছে, জি স্যার। তাহলে প্রবলেমগুলো কিন্তু কঠিন না। হ্যাঁ, একটু বুঝতে হবে ফর্মুলাটা, আর বেসিকটা ক্লিয়ার থাকলে এই ধরনের প্রবলেম, এই টাইপের যদি প্রবলেম হয় পারবেন আপনারা। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে কাইনেটিক এনার্জি, ওয়ার্ক ডান এবং পাওয়ার রিলেটেড কোনো প্রবলেম আমি দিচ্ছি না আসলে। এই ধরনের না হলেও আপনারা ওয়ার্ক এনার্জি পাওয়ারের ব্যাপারে আপনাদের ইন্টারমিডিয়েট এবং এসএসসি লেভেলে অনেক বেসিক কনসেপ্ট দেয়া ছিল। পরবর্তীতে ফার্দার যদি দরকার পড়ে ওই বেসিককে কাজে লাগিয়ে আপনারা আগাতে পারবেন। আমাদের স্যার এখান মেকানিক্স, থেকে আমাদের ফাইনালে কোন টাইপের প্রশ্নগুলো আসছে যদি একটু দেখাই দিতেন খুব ভালো হতো স্যার। আচ্ছা, ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে যে আমরা প্রবলেম করলাম, 4টা প্রবলেম করলাম, তাই না? জি স্যার। এই এই চ্যাপ্টার থেকে একটা প্রবলেম আসবে পরীক্ষায়। ঠিক আছে, লাস্টের দুইটাকে আমরা আপনারা ফোকাস করেন বেশি, এই যে 281 আর হচ্ছে 278। ঠিক আছে, 278, 281,
এই টাইপের প্রবলেমই থাকবে। এছাড়াও আরো অনেক ধরনের প্রবলেম আছে বিভিন্ন বইয়ে, ওই প্রবলেমগুলোতে আমরা যাচ্ছি না। আর এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম প্লেন মোশন। প্লেন মোশনে আমাদের প্রবলেম ছিল 2 to 5, লাস্ট প্রবলেম গত ক্লাসে যেটা আমরা ফিজিক্যালি করলাম। আর তার আগে ছিল 2 to 3। হ্যাঁ, এটা একটা টাইপ, 2 to 3 আর 2 to 5। আরেকটা টাইপ হচ্ছে 175 আর 174, 174 175, এই দুইটা মিলে আরেকটা টাইপ। এই দুই টাইপ থেকে যে কোনো একটা আসবে। তাহলে প্লেন মোশন থেকে একটা, দুইটা টাইপ থেকে, আর কাইনেটিক এনার্জি থেকে টাইপ একটাই, ওই টাইপেরই আসবে। বুঝছেন? স্যার ওই জি স্যার। হুইল যে করাইছেন ওই ফ্রি হুইল টাইপের আসবে? হ্যাঁ, ফ্রি হুইলটা তো একই রকম আসলে, আপনি একটু খেয়াল করে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলেই হবে। ওকে স্যার। 278 অথবা 281। হুইল আসলে তো আরো সহজ, অঙ্কটা আরো ছোট হয়ে যায়, তাই না? জি জি জি। আর স্যার এই অঙ্কের জন্য যে স্যার কোন কোন ইউনিট গুলা জানা লাগবে স্যার? আপনি বলছেন না ইজি গুলা দিবেন। ইউনিট আসলে এখানে অঙ্কগুলো করতে গিয়ে যা সামনে পড়ে তাই, এর বাইরে আর কিছু চিন্তা করার দরকার নেই। আচ্ছা স্যার। স্যার আমাদের তো ডায়াগ্রাম গুলো দেওয়া থাকবে আর নিচে কোশ্চেন লেখা থাকবে, তাই না? আমাদের তো আর মানে ইংলিশে প্রশ্নগুলো লেখা থাকবে না, এমন না যে আমাদের ডায়াগ্রাম গুলো লিখে নিজেদের পড়া লাগবে। না, ডায়াগ্রাম দেওয়া থাকবে, ফ্রি বডি ডায়াগ্রাম তো আর আমি এঁকে দিব না, তাই না? মানে কোশ্চেনে তো ডায়াগ্রামটা দেওয়া থাকবে, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু এখানে ফিগারটা দেখেন, এখানে এই ফিগারে ফ্রি বডি ডায়াগ্রাম দেয়া, এখানে ফ্রি বডি ডায়াগ্রাম দেয়া, এখানেও ফ্রি বডি ডায়াগ্রাম দেয়া। ফ্রি বডি ডায়াগ্রাম আমি দিব না, আমি ফিগারটাকে দিব। ঘটনাটা এরকম, এখন আপনি এখান থেকে কি কি ফোর্স কাজ করতে পারে ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে নিয়ে তারপরে সলভ করবেন। ঠিক আছে? কোশ্চেনের মধ্যে কিন্তু ফ্রি বডি ডায়াগ্রাম এখানে দেয়া আছে, তো এগুলোর মতোই থাকবে, দেখলেই বুঝবেন। ঠিক আছে? জি স্যার। ফিকশন থেকে আমি একটা কোশ্চেন আপনাদেরকে করাতে চাই। যেমন আমি গত সেমিস্টারের যে ফাইনাল পরীক্ষা ছিল, ওই ফাইনাল পরীক্ষার কোশ্চেনটাই আমি সলভ করতে চাই। এটা হচ্ছে ফ্রিকশন রিলেটেড। কোশ্চেন কোথায়? প্রিভিয়াস এক্সাম কোশ্চেনস, ফল 22 পর্যন্ত, ফাইনাল পিডিএফ। ফ্রিকশনের তো কিছু ধারণা এখানে আপনাদের চলে আসছে, তাই না? ফ্রিকশনের মধ্যে স্যার এই যে ক্যাবেলের যে টেনশন বের করতে বলছে, এই প্রশ্নগুলো স্যার কোন টপিক্সের প্রশ্ন স্যার? এটা থাকবে না, এটা হচ্ছে মেকানিক্স 1, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 1। ও আচ্ছা। কিন্তু আপনাদের এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সো 1 মানে আপনাদের আগে যারা ভর্তি হয়েছিল তাদের মেকানিক্স 2টা, সেই হিসেবে তারা ওইটা পড়ে। আর কেবলের প্রবলেমগুলো এখন 3-1-এ এসে তারা সলভ করবে, আপনারা সলভ করবেন স্ট্রাকচারের কোর্সে। ঠিক আছে?
দেখতেছি। আমরা এখানে এই গতবারের যে কোশ্চেনটা ছিল ফল 22 পুরাটা কোশ্চেন আপনারা সলভ করেন, তাইলে আপনাদের বিশাল একটা ধারণা হয়ে যাবে কোশ্চেনের ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি দেখি কোনটা যেন দেখবো। ফ্রিকশন, তাই না? এই যে এখানে দেখেন, এই যে রোটেটিং ড্রামের মতোই একটা প্রবলেম ছিল, তারপরে এরকম একটা প্রবলেম ছিল কাইনেটিক এনার্জির। তো এগুলো আপনারা পারবেন, এখন এগুলো সলভ করেন, তাইলে হয়ে যাচ্ছে, তাই না? ফ্রিকশন, ফ্রিকশন কই? ফ্রিকশন, 10টা কোশ্চেনই তো, কিন্তু কি হলো? স্যান্ড্রয়েড, স্যান্ড্রয়েড থেকে একটা আসলো, তারপরে ফ্রি বডি ডায়াগ্রাম থেকে একটা আসলো, এটা মিড টার্মের আগের। তারপরে একটা ফ্রেম থেকে আসলো, স্যান্ড্রয়েড থেকে আরেকটা, স্যান্ড্রয়েড থেকে 2টা আসলো, ট্রাস থেকে একটা আসলো, মিড টার্মের আগে থেকে 3টা, স্যান্ড্রয়েড থেকে 2টা, মোমেন্ট অফ ইনার্শিয়া একটা, 2টা এবং 3টা। ও না, 2টা, সরি, 4টা হলো। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের ফ্রিকশনটা মিড টার্মের আগে ছিল, যেটা 9 নাম্বার কোশ্চেনটা কিসের স্যার? 8 নাম্বারটা হচ্ছে আপনার এই যে রোটেটিং 9 হুইলে। নাম্বারটা স্যার? 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে মোমেন্টাম, ইম্পালস মোমেন্টাম। এই টপিকটা হচ্ছে আপনাদের একটা অঙ্ক করাবো, ওইখান থেকে একটা আসবে, সো এটা করাবো আর কি। 9 নাম্বার থেকে একটা অঙ্ক করাবো, মানে এটা ফিগার নাম্বার 9। আর এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, সরি এটা কাইনেটিক এনার্জি না, এটা হচ্ছে প্লেন মোশন থেকে, এটা প্লেন মোশনের প্রবলেম। এটা প্লেন মোশন, এটা কাইনেটিক এনার্জি, আর এটা হচ্ছে ইম্পালস মোমেন্টাম। কিন্তু ফ্রিকশনেরটা মিড টার্মের আগে ছিল, আগের বার মিড টার্ম থেকে বের করি, এবার ফাইনালে থাকবে এটা। মিড টার্ম, এই যে এই প্রবলেমটা দেখি।
ফিগার নাম্বার 2 দেখতে পাচ্ছেন? ফিগার নাম্বার 2। জি স্যার। আচ্ছা, এটা মিড টার্মের ডক ফাইলটা নেই, তাহলে আমার জন্য সহজ হয়, আঁকাআঁকি করতে পারবো। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফল 22 মিড এক্সামিনেশন। হ্যাঁ, ফিগার নাম্বার 2। আমি আপনাদের এখানে ফ্রিকশনের ব্যাপারে দুইটা কনসেপ্ট বলতে চাই। আমি ধরি একটা হরাইজন্টাল একটা প্লেন, এখানে একটা অবজেক্ট আছে, আমি তাকে ধাক্কা দিব। ধাক্কা দিলে কি সে তার জায়গা চেঞ্জ করবে, তাই না? এখন এরকম কি হতে পারে না যে সে স্লিপ করবে অথবা ওভারটার্ন করবে? দুই রকম ঘটনা ঘটতে পারে না? হ্যাঁ। একটা জিনিসকে ধাক্কা দিলাম, সে স্লিপ করে করে মানে জায়গা চেঞ্জ করলো, মানে ফ্রিকশনের মাধ্যমে এখানে তার অবস্থান থেকে এখানে তার অবস্থান চেঞ্জ করে এখানে আসলো, হতে পারে, তাই না? আবার এরকম হতে পারে না যে ধাক্কা দেওয়ার পরে সে এরকম পড়ে যেতে পারে? এরকম হতে পারে না? ওভারটার্ন করতে পারে না, উল্টায় পড়া, আর একটা হচ্ছে স্লিপ করে যাওয়া। দুই রকমই তো হতে পারে, তাই না? আমরা একটা অবজেক্টকে যে ধাক্কা দিব সে স্লিপ করে যাবে নাকি ওভারটার্ন করবে, এটা আমরা কিভাবে বুঝবো? এটা উপর দিয়ে যদি ফোর্সটা ধরি হ্যাঁ, তাহলে টার্ন করবে, আর নিচে দিয়ে দিলে ঠিক করবে, মানে কোন জায়গায় ফোর্সটা দেবো ওটার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন এখানে যে ফিগারটা আছে, যে এখানে রেড ইঙ্ক ইউজ করি, এই যে এই অবজেক্টের মধ্যে একটা কেবল লাগানো না? কেবল ধরে আমি টান দিচ্ছি, সে কি স্লিপ করে উপরে উঠবে নাকি ওভারটার্ন করে এরকম পড়ে যেতে চাবে? এটা হচ্ছে ব্যাপার। দুইটা ঘটনাই ঘটতে পারে, কোনটা ঘটবে? এখন আমি টান দিলাম, টান দেওয়ার জন্য তো আমার একটা ফোর্স অ্যাপ্লাই করা, তাই না? এখন ওভারটার্ন করার জন্য, ওভারটার্নিং এর জন্য ফোর্স যতটুকু দরকার, কি পরিমাণ ফোর্স দিলে সে ওভারটার্ন করবে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কি পরিমাণ ফোর্সে সে স্লিপ করবে। যেই ফোর্সটা কম, মানে ধরি ওভারটার্নের জন্য ফোর্স দরকার 100 আর স্লিপ করার জন্য ফোর্স দরকার 120, তাহলে কি করবে? বোঝাতে পারছি না আমি? আবার বলেন স্যার। আমি এটাকে ধাক্কা দিলাম, সে এই জায়গায় আসবে, এখান থেকে এখানে সে সরে আসবে। এটা কি ওভারটার্ন না স্লিপ? হ্যাঁ, তাহলে এই ফোর্সটা ধরি 100 কি ফোর্সে সে স্লিপ করে। আবার আরেকটা ঘটনা, এটাকে ফোর্স দিচ্ছি, সে ওভারটার্ন করলো না, সে হচ্ছে স্লিপ করলো না,
সে হচ্ছে ওভারটার্ন করলো। এটা ধরি 70 কিপ। এখন বলেন সে দুইটা ঘটনার মধ্যে কোন ঘটনাটা এখানে ঘটবে? আপনারা কি আছেন তো না? আর এটা তো স্যার দুইটাই করতে পারে, এটা ফোর্সের উপর। আপনি ধরেন এই অবজেক্টটাকে ধাক্কা দেওয়া শুরু করলেন, তো ধাক্কা যে দিবেন, ধাক্কা দিতে দিতে ফোর্স আস্তে আস্তে বাড়াতে থাকবেন। 70 কিপে আসলেন, আসার পরে কি হবে? আর রাউন্ড রোটেশন করবে, হ্যাঁ, ওভার মানে রোটেশন করা শুরু করবে। ওভারটার্ন হয়ে যাবে না? তাইলে কি 100 কিপ পর্যন্ত যাইতে পারবেন? না স্যার। হ্যাঁ স্যার, এর আগে করে দেন। এর আগে কিন্তু সে ওভারটার্ন করে যাবে, তাই না? আর যদি উল্টাটা হয়, এটা ধরি 100 আর এটা ধরি 70, তাহলে কি ঘটবে? 100-তে যাওয়ার পরে ওভারটার্ন করবে। 100 তো যাবেই না, 70-তে তো সে চলা শুরু করবে, তাই না? জি স্যার, 70 জি স্যার। পরে তো সে চলা শুরুই করবে। সে ওভারটার্ন করবে কিভাবে? চলা শুরু করলে করবে কি ওভারটার্ন? না স্যার, ক্লিক করবে। না স্যার, করবে না। রাইট। এই কনসেপ্টটা কি আপনাদের মাথায় ঢুকলো কিনা ঠিক মতো, সেটাই আমার জানা দরকার। জি স্যার, দুইটা ঘটনা ঘটতে পারে, কোন ঘটনা আগে ঘটবে? যে ঘটনার জন্য কম ফোর্স দরকার সেটাই আগে ঘটবে, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা কোশ্চেনটা একটু পড়ি, এখানে কি চায় দেখি। এ ব্লক এবিসিডি, এই যে এবিসিডি একটা ব্লক, তাই না? ব্লকটা তো দেখতে পাচ্ছি আমরা, এই যে এ বি সি ডি, এটা হচ্ছে একটা ব্লক, ইজ পুলড বাই ওয়েট ডব্লিউ। এই যে ডব্লিউ যে ওয়েটটা ঝুলানো আছে, সে কি এটাকে টানতে থাকবে না কেবলের মাধ্যমে? হুম। which is connected with the block, মানে এবিসিডি ব্লকের সাথে বাই এ কেবল, কেবলের মাধ্যমে as shown in figure 2। আচ্ছা, তাহলে এবিসিডি যে ব্লক, তাকে একটা কেবল দিয়ে একটা ওয়্যার দিয়ে ঝুলানো আছে, ই পয়েন্টে একটা পুলি আছে, তাই না? তাহলে এখানে যে ঘটনা ঘটবে, ডব্লিউ তাকে কেবল দিয়ে টানতে থাকবে। ক্যালকুলেট দ্য ওয়েট ডব্লিউ ফর ইম্পেন্ডিং স্লাইডিং অর ইম্পেন্ডিং টিপিং বা ওভারটার্নিং। একটা হচ্ছে স্লাইডিং আর একটা হচ্ছে টিপিং বা ওভারটার্নিং। টিপিং বা ওভারটার্নিং মানে উল্টায় পড়া, ঠিক আছে? রাইটওয়ার্ড অফ দ্য ব্লক, এটা রাইটওয়ার্ড হবে না লেফটওয়ার্ড হবে? এটা লেফট ওয়ার্ড হবে। লেফটওয়ার্ড হবে, এটা লেফটওয়ার্ড, লেফটওয়ার্ড অফ দ্য ব্লক। তাইলে আমাকে ডব্লিউর মান বের করতে হবে। ক্যালকুলেট দ্য ওয়েট ডব্লিউ ফর ইম্পেন্ডিং স্লাইডিং অর ইম্পেন্ডিং টিপিং অর ওভারটার্নিং। এখন ইম্পেন্ডিং মানে কি বলতে পারেন? মানে ইম্পেন্ডিং মানে একেবারে ওই মুহূর্তটা, যে মুহূর্তে সে স্লাইড করা শুরু করবে বা টিপিং বা ওভারটার্নিং হওয়া শুরু করবে, বুঝছেন? ঠিক ওই মুহূর্তে ওই কন্ডিশন, ওই কন্ডিশনটা
আমাকে চিন্তা করে ডব্লিউ বের করতে হবে। এই মুহূর্তটা চিন্তা করে আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে ডব্লিউ এর মান কত। এখন এখানে বলা আছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন ব্লক এন্ড ইনক্লাইন্ড সারফেস 0.2, বিটুইন পুলি এন্ড কেবল 0.3। তাহলে এখানে এই জায়গাটায় এফ কত 0.2 আর পুলির এখানে এফ কত 0.3। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। আর ওয়েট অফ ব্লক, এই ব্লকের ওয়েট হচ্ছে 51 পাউন্ড। এবিসিডি ব্লকের ওয়েট। এই ঘটনাটা কি আপনাদের মাথায় ঢুকলো কিনা ঠিক মতো বলেন। হ্যালো স্যার, একটু একটু ঢুকছে স্যার। একটু একটু কিরকম, মানে কোশ্চেনের সারমর্মটা কি বলেন। হ্যালো, কোশ্চেনটা যে বললাম এটা সারমর্ম বুঝেননি না? বাংলায় বলেন যে কোশ্চেনটা কি বলছে এখানে। হ্যালো, সমস্যা আর একটা কত ওয়েটে এই মানে এই বস্তুটা পড়ার মুহূর্ত মানে পার করা লাগে কোন মুহূর্তে আর কত ওয়েট। একটা ইনক্লাইন সারফেসের মধ্যে একটা অবজেক্ট আছে এবিসিডি, তাই না? একটা ব্লক। এখন এটাকে কেবল দিয়ে টান দেওয়া হচ্ছে। কেবলটা কিভাবে টান দিচ্ছে, যে কেবলের মধ্যে সুতা, মানে কেবলের আরেকটা মাথায় ডব্লিউ একটা ওয়্যার ঝুলানো আছে আর মাঝখানে একটা পুলি আছে। তো এটা টান দিবে, তো টান দিলে সে হচ্ছে হয় স্লাইড করবে না হয় ওভারটার্ন করবে। বিষয়টা তো এরকম। জি স্যার। সে হয় স্লাইড করবে বা ওভারটার্ন করবে। কোন দিকে, ডান দিকে না বাম দিকে? হ্যালো, বাম দিকে, রাইট। তো বাম দিকে যে সে চলে যাবে, হয় পড়ে যাবে হুচট খেয়ে অথবা স্লাইড করে আগাবে বাম দিকে। দুইটার একটা হবে, স্লাইড করবে অথবা টিপিং বা ওভারটার্নিং হবে। তো ডব্লিউ যে ওয়েটটা ঝোলানো আছে, ওয়েটের মান কত হলে এই ঘটনাটা ঘটবে সেটা বলতে চাচ্ছি, বুঝছেন? আচ্ছা, এখন তাইলে আমরা দেখি যে ফ্রি বডি ডায়াগ্রামটা আমরা চিন্তা করি। ঠিক আছে, আমরা প্রথমে চিন্তা করি যে এই কেবলের মধ্যে একটা টান আসবে, রাইট? এই টানটা হচ্ছে পি, ওকে? আর এটা স্লাইড করবে, স্লাইড করে সামনে যাবে, তার মানে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? তার একটা ওয়েট আছে না? ওয়েট কত? 51 পাউন্ড। আর তার একটা নরমাল ফোর্স আছে না এখানে, এন? জি স্যার। তাহলে টোটাল কয়টা ফোর্স এখানে? 4টা স্যার। 4টা।
ইমপেন্ডিং কন্ডিশন হচ্ছে স্লাইড করা বা টিপিং করার আগ মুহূর্ত যেটা সেটা, তার মানে কি সে গতিশীল অবস্থায় আসার আগ পর্যন্ত কি ঘটনা, তাহলে তো এটা স্ট্যাটিক্স, তাই না? জি স্যার। সামেশন অফ এফএক্স সমান 0 লেখা যায়। তো এক্স ডিরেকশন ধরি এটা আর ওয়াই ডিরেকশন এটা, তাহলে কি হবে বলেন? এক্স মাইনাস পি, তাই না, প্লাস এফ, তারপরে প্লাস ডব্লিউ কত, এটা যদি থিটা হয় সাইন 39 ডিগ্রি সমান 0। ঠিক আছে, জি স্যার। এটা তাহলে এফ কত, এফ বের করতে হবে না? আমরা সামেশন অফ এফ আই যদি নেই তাহলে কি হবে? ডব্লিউ কস 50 মাইনাস 39 ডিগ্রি প্লাস এন সমান সমান 0। তাহলে এন কত হয়? ডব্লিউ এর মান কত? 51 51। এন কত হয়? 51 cos 39.63 39.63 পাউন্ড। তাহলে এফ সমান সমান স্মল এফ ইন্টু এন কত হয়? স্মল এফ কত? স্যার এদিকে 0.2 0.2 2 ইন্টু 39.63 কত হয়? স্যার 7.9 7.9 পাউন্ড। ঠিক আছে, এখন আমি এখানে এফ এর মানটা বসাই, তাহলে পি কত হবে? পি সমান সমান কত? ডব্লিউ এর মান 51 বসান, এফ এর মান 7.9 বসান, বসে দুইটা যোগ করলেই হয়ে যাবে। সাইন 51 ইন্টু সাইন 39 প্লাস 7.9 স্যার 40 40। জি স্যার। মানে স্যার 39.995 স্যার 40 লেখা যায়। আচ্ছা, তাহলে পি হচ্ছে 40 পাউন্ড। এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পি এর মান যদি 40 হয় তাহলে এটা স্লিপিং হবে, তাই না? ফ্রিকশন চিন্তা করে আমরা করলাম, মানে পি এর মান 40 এর বেশি হলে এটা স্লিপ করা শুরু করবে। ঠিক আছে, হ্যালো, জি স্যার বুঝতে পারছি স্যার। পি এর মান 40 পর্যন্ত তো সে, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। না, এটা তো ওই যে ফ্রিকশন ধরে নিলাম, স্লাইডিং হলে তো ফ্রিকশন হবে, তাই না? একটা জিনিসের উপর দিয়ে আরেকটা জিনিস যখন চলতে থাকবে তখন স্লাইডিং। আচ্ছা, এবার ওভার টার্নিংটা দেখি, এটা ক্লিয়ার কিনা বলেন। জি স্যার এটা ক্লিয়ার স্যার। আচ্ছা, এটা ছিল এরকম অবস্থা, এই এটা কত 39 ডিগ্রি। এই যে এখানে ফিগার রাখছি আরেকটা, দেখতে পাচ্ছেন বাম পাশে, তার একটা ওয়েট আছে ডব্লিউ 51 পাউন্ড। সে যদি ওভারটার্ন করে তাহলে এই পয়েন্টের রেসপেক্টে ওভারটার্ন করবে না, এরকম এরকম ওভারটার্ন করবে না। জি স্যার। তাইলে আমি যদি একটা কনসেপ্ট আপনাদের দেখাই, এরকম দেখেন, সমতল ভূমিতে দেখাই তাহলে সহজ হবে। আর একটু বড় করি আর কি। আমি এখানে একটা ফোর্স দিলাম এফ, তার সেলফ ওয়েট হচ্ছে ডব্লিউ। ডাইমেনশন গুলো আমি দেই, এটা ধরি 10 ফিট,
আর এটার হাইট হচ্ছে 20 ফিট। এফ হচ্ছে 100 পাউন্ড আর ডব্লিউ আপনার ধরি 300 পাউন্ড। ঠিক আছে, এই পয়েন্টের রেসপেক্টে এই হচ্ছে পয়েন্ট এ। এই পয়েন্টের রেসপেক্টে ডব্লিউর জন্য যদি মোমেন্ট নেই কত হবে? হ্যাঁ, এই পয়েন্টের রেসপেক্টে ডব্লিউর জন্য মোমেন্ট কি এরকম মোমেন্ট আসবে না? দেখেন তো, ক্লকওয়াইজ এ পয়েন্টের রেসপেক্টে ডব্লিউর জন্য যে মোমেন্ট এটা কি হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। কত? কত হয়? 1500 পাউন্ড ফিট। আচ্ছা, আর এফ এর জন্য যে মোমেন্ট এটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কত হয়? 100 ইন্টু কত? 20 কত হয়? 2000 পাউন্ড ফিট, তাই না? আপনার কি মনে হয় কোন দিকে সে মোচড় দিবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। রাইট। সাম করলে কি হবে, দুইটার সামেশন করলে কি অ্যান্টি ক্লকওয়াইজই তো হয়ে যাবে, তাই না? ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে তাকে, সে যে এখানে টিপিং হবে তার মধ্যে, এই টিপিং হওয়া থেকে বাধা দিবে না ডব্লিউ তাকে, ডব্লিউ তাকে বাধা দিবে আর এফ তাকে হেল্প করবে। খেয়াল করে দেখেন, টিপিং হওয়ার জন্য এফ হেল্প করবে আর তার সেলফ ওয়েট যেহেতু ক্লকওয়াইজ দিচ্ছে তার মানে বাধা দিবে। যেটা বাধা দিবে সেটাকে বলা হচ্ছে রেজিস্টিং মোমেন্ট, আর যেটার কারণে ওভারটার্নিং হবে বা টিপিং হবে সেটাকে বলা হচ্ছে মোমেন্ট ওভারটার্নিং। যাই হোক, আমি এটা চিন্তা বাদ দিলাম। এখন যদি এমন হয়, যেমন ধরেন এটা আমি আসলে 20-এর জায়গায় 15 লিখি, তাহলে কি হবে? 15 লিখলে ওভারটার্নিং আর রেজিস্টিং মোমেন্ট সেম না? হ্যাঁ, মানে ওভারটার্ন করার আগ মুহূর্ত এটা, তাই না? মানে এফ এর মান বা ওই 15-র জায়গায় যদি আরেকটু বেশি হয় তাহলেই সে ওভারটার্ন করে ফেলবে। ঘটনাটা তো এরকম না? যেহেতু রেজিস্টিং মোমেন্ট আর ওভারটার্নিং মোমেন্ট সমান, তার মানে এটা দোদুল্যমান অবস্থায় থাকবে। এটাকে বলা হচ্ছে ইমপেন্ডিং কন্ডিশন। ক্লিয়ার? ইমপেন্ডিং কন্ডিশন হচ্ছে দুইটা ঘটনার মাঝখানের অংশটা, মানে গতিশীল বা স্থিতিশীল দুইটার মাঝখানের যে অবস্থা, সেই অবস্থাটা হচ্ছে ইমপেন্ডিং কন্ডিশন। আচ্ছা, যাই হোক, তাইলে আমি এখানে ওভারটার্নিং হবে কি না সেটা চেক করতে পারবো না? জি স্যার। আচ্ছা, ওভারটার্নিং এর জন্য আমি ধরি এফ এর মান আমি জানি না, এফ কত, তাহলে আমি 100-র জায়গায় এফ লিখি। তাহলে এখান থেকে আমি যদি মোমেন্ট রেজিস্টিং সমান মোমেন্ট ওভারটার্নিং লিখি, তাহলে এখান থেকে এফ সমান সমান 100 আসবে না? জি স্যার, 100 আসবে স্যার। তার মানে কি, এফ এর মান 100-র বেশি হলেই সে ওভারটার্ন করবে। বিষয়টা তো এরকম, তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সামেশন অফ মোমেন্ট সমান সমান 0। এটা করতে পারি এ পয়েন্টে। করে দেখি তাহলে কি হবে।
এখানে এফ কি থাকবে, এই ফ্রিকশনাল ফোর্সটা কি তখন থাকবে টিপিং এর জন্য বা ওভারটার্নিং এর জন্য? না স্যার থাকবে না। না স্যার, রাইট, দুইটা ফোর্স, এই হচ্ছে একটা পি আর হচ্ছে ডব্লিউ। পিটা কত? পি হচ্ছে স্যার মাইনাস 14 পি। না, এটা তো আমি অন্য ওই স্লিপিং এর জন্য বের করলাম, স্লাইডিং এর জন্য বের করলাম। পি তো আমি জানি না, তাই না? জি স্যার, এই তো স্যার মাইনাস 14 পি হবে না স্যার যদি স্যার এই পয়েন্টে মুভমেন্ট নেই, অ্যান্টি ক্লক মানে ক্লকওয়াইজ যদি আমি পজিটিভ ধরি। 40 পাইলেন কোথায় আপনি? স্যার 14 স্যার 14 স্যার 14 তো হ্যাঁ, ডিসটেন্স। 14 ইনটু পি, রাইট। জি স্যার, মাইনাস হবে স্যার একটা অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে মানে পি ইনটু 14, এটা মাইনাস। আর ডব্লিউর জন্য কি হবে? ডব্লিউর জন্য তো বলা মুশকিল, এক কাজ করি, ডব্লিউর দুইটা কম্পোনেন্টে ভাগ করি, তাই না? এখন বলা যাবে? জি স্যার, এটা হচ্ছে ডব্লিউ কস 39 ডিগ্রি আর এটা হচ্ছে ডব্লিউ সাইন 39 ডিগ্রি। কত হয় দুইটার মান? 51 ইন্টু সাইন 39 ডিগ্রি কত আসে? 32.1 32.1 পাউন্ড। আর এটা কত আসে কস 39? স্যার 39.6। 39.6। আচ্ছা, তাহলে এই যে 32.1 ইন্টু কত? ডিসটেন্স কি হবে স্যার? ডিসটেন্স কি স্যার অবজেক্টের সেন্টার, সেন্টার তাই না? তাহলে 7.5। 7.5। জি স্যার, আরেকটা হচ্ছে 39.6 ইন্টু কত? এটা কিন্তু 7.5 স্যার। আড়াই হবে, আড়াই। এই যে পয়েন্ট থেকে এটার দূরত্ব কত? 2.5 স্যার। 2.5 সমান সমান 0। এখান থেকে কত আসে দেখেন? স্যার 24.2। 24.2 পাউন্ড। তাহলে পি এর মান কোনটাতে কম লাগে? হ্যাঁ, প্রথম কন্ডিশনটা কি ছিল? পি যে 40 পেলাম, এটা কিসের জন্য? এটা হচ্ছে স্যার স্লাইডিং। আর স্লাইডিং, পরেরটা কিসের জন্য? ওভারটার্নিং। ওভারটার্নিং। তাহলে কি হবে, স্লিপিং হবে না ওভারটার্নিং হবে? হ্যাঁ, স্যার ওভারটার্ন হবে না? আলাদা কন্ডিশনে বের করলাম না স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার ওভারটার্ন হবে না? আলাদা আলাদা করে বের করলাম। হ্যাঁ, ওভারটার্নিং বুঝছি, আরেকজন কি জন্য বলতে চাচ্ছে? স্যার বললাম দুইটা তো আলাদা আলাদা বের করলাম না, এটা এখন বুঝি হবে। হ্যাঁ, মানে একটা পিতে মানে আমি 24.2 পাউন্ড যদি পি দেই বা তার চেয়ে বেশি দেই তাহলে ওভারটার্ন করবে। আবার একইভাবে আমরা স্লাইডিং এর জন্য ক্যালকুলেট করে দেখলাম 40 পাউন্ড হলে স্লাইডিং হবে। তাহলে কোনটা আগে ঘটবে? আগে তো স্লাইডিং হবে, আগে স্লাইডিং হবে, তারপরে ওভারটার্নিং হবে। না স্যার না, আগে পরে টাইমিং হবে। আগে ওভারটার্ন। তাহলে ওভারটার্নিং ঘটবে, স্লাইডিং তো আর হওয়ার সুযোগ নাই। সে যদি টিপিং হয়ে পড়ে যায়, হ্যাঁ 40 পর্যন্ত যাওয়ার আগেই তো ওভারটার্ন করে দেবে। রাইট, এটাই তো একটু আগে আমি ব্যাখ্যা করলাম না, ঠিক আছে, যে কোনটা আগে ঘটবে, যে এটাতে ফোর্স কম সেটা আগে ঘটবে, তাই না? ঠিক আছে, তাইলে কি পি এর মান মানে কেবলের মধ্যে যে টেনশন আসবে সেটা আমি ক্যালকুলেট করে দেখলাম 24.2 পাউন্ড, তাই না? এটাই তো। জি স্যার। আচ্ছা, তাইলে আমার সিদ্ধান্ত কি, কেবলের ফোর্স কত?
40 ধরবো না 24.2 ধরবো? 24.2 ধরবো স্যার। রাইট, কেবলের ফোর্স আমি 24.2 পেলাম। এটা আপনারা কি স্ক্রিনশট বা ভিডিও করে নিচ্ছেন তো? আমি মুছে ফেলবো। জি স্যার, করতেছি স্যার। আর আচ্ছা, মুছে ফেলবো। মুছে ফেললাম। আমি আবার ওপেন করি। এখন তাহলে পি এর মান কত এখানে? 24.2। এখন আমি যদি এটার ফ্রি বডি ডায়াগ্রাম নেই তাহলে কি হবে? W 24.2, ঠিক আছে? ক্লিয়ার? দেখতে পাচ্ছেন কি আপনারা? জি স্যার। জি স্যার। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন W আর 24.2 কোনটা বড়? স্যার স্যার ইকুয়াল হবে না স্যার? ও স্যার P1 greater than P2। ইকুয়াল হবে মানে? না স্যার, P1 is greater than P2। ফ্রিকশন আছে না মাঝখানে? জি স্যার। তাহলে কোনটা বড় এখানে? স্যার W1 বড় ধরি। W বড় না 24.2 বড়? এই আপনাদের এই ফিমেল স্টুডেন্ট যে ও কোথায়? কথা বলতেছেন না আজকে, ঘটনা কি আছে? স্যার বলতে পারতেছি না। ওর নাম কি? শায়রা। ইবনাত, শায়রা ইবনাত আছে? ঘুমায় গেছে মনে হয়, তা না হইলে অনেক কথা শোনা যেত। আচ্ছা দেখেন, আমি আগেও বলেছিলাম যে দুইটা ফোর্স গত ক্লাসে P2। এখন কোন দিকে, এটা যদি এদিকে মুভ করে তাহলে কি P1 বড় না? একটা সুতার দুই পাশে যদি দুইজন ঝুলে থাকে, সুতাটা কোন দিকে মুভ করবে? যেদিকে ওয়েট বেশি, তাই না? জি স্যার। তাইলে এটা যদি সুতা যদি এদিকে আসতে থাকে তাহলে P1 বড় না P2 বড়? P1 বড় স্যার। আর যদি এদিকে আসতে থাকে? স্যার P2 বড়। রাইট। তাহলে এটা কোন দিকে আসছে বলেন? স্যার এটা তো ইসের দিকে 24.2 এর দিকে যাচ্ছে। তাই মানে এটা এদিকে যাবে তাইলে অবজেক্ট? না স্যার, কেবল যাবে স্যার W এর দিকে স্যার। হ্যাঁ, তাহলে W বড় না? জি স্যার। জি স্যার। জি স্যার, ডাব্লিউ বড় এখানে। তাহলে W সমান 24.2 e to the power f into theta। তাহলে এটা হবে ওই যে P1 বড় হলে P1 সমান P2 into e to the power। তাহলে W হচ্ছে P1 বড়টা আর P2 হচ্ছে 24.2, ঠিক আছে? জি স্যার। এখন F স্যার, কত? স্যার এটা তো বেল্ট ফ্রিকশনের। হ্যাঁ, বেল্ট ফ্রিকশনই তো এখানে, তাই না? জি স্যার। জি স্যার। স্যার পুলির ফ্রিকশন আবার আলাদা দেওয়া ছিল স্যার, 0.3 না সামথিং ছিল। হ্যাঁ, এটা বসাবো তো। F 0.3, স্যার পুলিরটা হচ্ছে 0.3। 24.2। বেল্ট তো পুলির সাথেই লাগানো থাকে, তাই না? জি স্যার। F কত? 0.3। আর থিটা কত বলেন? এই থিটা না বলতে পারলে কিন্তু আজকে খবর আছে। বলেন থিটা কত? ডিগ্রি 51 কত? 51 51।
আপনাদের না মানে মগজটা এত আরামে থাকে, মানে চিন্তা করতে মনে হয় আপনাদের অনেক কষ্ট। চিন্তা করে বলেন। স্যার 129 স্যার। 129 কিভাবে বলেন? এটা 90 আর এখানে কত? 39 আর এটা 90, তাই না? জি স্যার। 129, ঠিক আছে। তাহলে 129 মানে কত? পাই বাই 180 ইন্টু 129, তাই না? জি স্যার। তাহলে এটা বসান, পাই বাই 180 ইন্টু 129 কত হয় বলেন? তার সাথে 0.3 মাল্টিপ্লাই করে ই টু দি পাওয়ার করতে হবে, তার সাথে 24.2 মাল্টিপ্লাই করতে হবে। কত? স্যার 47.5। 47.5 পাউন্ড। এটাই হচ্ছে রেজাল্ট। তো এটা কি অনেক বড় অঙ্ক? বড় না স্যার, টাইম লাগবে স্যার একটু হলো। কেন টাইম লাগবে? স্যার ফ্রি বডি ডায়াগ্রাম দুইটা তিনটা না স্যার? তিনটা কিভাবে? স্যার পুলির একটা, তারপর স্যার ফার্স্টের একটা, তারপর ফ্রি বডি ডায়াগ্রাম তো আপনার মোমেন্টের জন্য, তো একে দেখানোর দরকার নাই। মোমেন্টটা এটা তো লাগবে। আমি বোঝানোর জন্য দেখালাম, তাই না? বুঝতে পারছি স্যার। তাইলে স্যার দুইটা স্যার, তাইলে স্যার টাইম লাগবে না বেশি। আপনি একটার মধ্যে দুই রকম বা ইয়া করেন, তাই না? আর পুলিরটা তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার দরকারই আমি দেখি না, এমনি করা যায়। প্র্যাকটিস করলে এই অঙ্কটা 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে, জি স্যার। আজকে আর আগাবো না। স্যার একটা প্রবলেম ছিল স্যার। বলেন। স্যার ফাইনালের একটা কোশ্চেন নিয়ে প্রবলেম স্যার। হ্যাঁ বলেন। স্যার স্প্রিং 22 এর ফিগার নাম্বার 6। স্প্রিং 22 ফিগার নাম্বার 6। স্প্রিং 22, এটা কি ফাইনাল না? জি স্যার। ফিগার নাম্বার 6। জি স্যার, ফিগার 6 স্যার। বলেন। স্যার এটার আইওআই তে প্রবলেম হচ্ছে স্যার। এটা কি বের করতে হবে? আইএক্স আর আইওয়াই বের করতে অসুবিধা হচ্ছে। স্যার। আইওয়াই তে একটু প্রবলেম হচ্ছে স্যার। আইওয়াই তো নাই এখানে, জিরো। ও আই, সরি, আই না। এটা কি ইন্টিগ্রেশন মেথডে করবেন? না স্যার, আমরা যেভাবে করছি স্যার ওইভাবে করলে স্যার। তো এটা তো একদম সহজ, পুরাটা একটা সি ধরেন, তাই না? জি স্যার। সি ধরে আই বের করেন, অসুবিধা কি? স্যার আইওয়াই যখন মানে আইএক্স এর ক্ষেত্রে তো স্যার কোনো চেঞ্জ মানে পাই আর স্কয়ার এল, যেটা পাই আর স্কয়ার ডি, মানে এ ডি ডি তো থাকবে। পাই আর স্কয়ার মানে স্যার মানে এরিয়া ইনটু ডি। স্যার এই সেমি সার্কেলের এরিয়ার সাথে আমি দ্বিগুণ দিব না, মানে যখন প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা
পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরিয়াম যখন আমি নিব মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে। এটা তো এক লাইনে হয়ে যাওয়ার কথা, এটা তো দেখাই দাঁড়ান কি চিন্তা করে বলছেন। লেকচার নোটসে যাই। থিওরি মোমেন্ট অফ ইনার্শিয়া। বলেন, এই যে এটার মতোই তো, তাই না? জি স্যার। ফর্মুলা তো এখানে দেয়া আছে পাই আর টু দি পাওয়ার 4/8। এটা করলেই হয়ে যায়। আর কি? এটা তো স্যার আমার সেন্ট্রয়েডের সাপেক্ষে না? সেন্ট্রয়েডের সাপেক্ষে নাকি? সেন্ট্রয়েডের সাপেক্ষে তো অন্য। এক্স অ্যাক্সিস সেন্ট্রয়েড দিয়ে পাস করে না, সেক্ষেত্রে আইএক্স কত সেন্ট্রয়েডাল? আইএক্স বার কত বলেন তো, মুখস্থ বলার কথা। 0.424 আর। কি এটা, আই না স্যার ওয়াই বার কোনটা? আপনি কি আই চাচ্ছেন না সেন্ট্রয়েড চাচ্ছেন? আমি চেয়েছিলাম যে আইওয়াই স্যার ওইটা। হ্যাঁ আইওয়াই তো, ওয়াই তো সেন্ট্রয়েড দিয়ে পাস করে, এই যে দেখেন। জি স্যার। আর ওই সি এর ক্ষেত্রে এক্স সেন্ট্রয়েড দিয়ে পাস করে, জি স্যার। ওয়াইটা সেন্ট্রয়েড দিয়ে পাস করে না। এটাকে আপনি ঘুরায় ফেললে এখানে এক্স সেন্ট্রয়েড দিয়ে পাস করবে না, এই ফিগারটা যেটা দেখতে পাচ্ছি, তাই না? জি স্যার। এখন কি সেন্ট্রয়েডাল বের করতে বললো না অ্যাক্সিস যেটা দেয়া আছে সেটা রেসপেক্টে? অ্যাক্সিস দেওয়া আছে স্যার, অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে তো এটা তো দেয়াই আছে পাই আর টু দি পাওয়ার 4/8। আর সেন্ট্রয়েডের রেসপেক্টে কত বলেন? সেন্ট্রয়েডের স্যার, সেন্ট্রয়েড যদি আমি ধরি তাহলে স্যার -2 আর 0। হ্যাঁ স্যার সি এর ম্যাথে হচ্ছে সেন্ট্রয়েড আসে -2 0। অন্য কেউ কি পারবেন এটা? সেমি সার্কেলের সেন্ট্রয়েড দিয়ে যদি আইএক্স বার বলি সেক্ষেত্রে 0.11 আর টু দি পাওয়ার 4, আর কোয়ার্টার সার্কেলের জন্য 0.055 আর টু দি পাওয়ার 4। এগুলো তো গিলে ফেলছেন সব, মানে এখন কিছু নাই মনে হয় মাথায়। স্যার এই সেমি সার্কেলের ক্ষেত্রে স্যার 0.11 আর টু দি পাওয়ার 4 আইএক্স এর মান, আর আইওয়াই এর মান তো 3/2 আইওয়াই তো পাই আর টু দি পাওয়ার 4/8 হবে, তাই না? জি স্যার। জি স্যার। আর আপনার সেন্ট্রয়েড দিয়ে তো বের করতে বলে নাই ওই কোশ্চেনে। বুঝতে পারছি স্যার, ডাইরেক্ট সূত্র দিয়ে করে ফেলবো। এক লাইন, এটা তো এক লাইনের প্রবলেম। 145 পাই আর টু দি পাওয়ার 4/8 আইএক্স আইওয়াই দুই ক্ষেত্রেই হবে, এবং ওই বাইরেরটা থেকে ভিতরেরটা বাদ দিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তবে স্যার এই ধরনের কনফিউশন যাদের আছে এগুলো প্র্যাকটিস করে আমাকে দেখান যে স্যার আমার এই জায়গায় সমস্যা, তাহলে আমি ইয়া করতে পারবো, হেল্প করতে পারবো। আর স্যার ফিগার 4 কে স্যার কয়টা ভাগে ভাগ করলে হয় স্যার? এইটারই স্যার উপরে স্যার যে ফিগার 4। ফিগার 4 এটা আমি বলবো পুরাটাকে একটা ট্রায়াঙ্গেল নেন, ঠিক আছে? নিয়ে এই ফাঁকা অংশ যেটা, হ্যাঁ এটাকে তিনটা ভাগ করেন, দুইটা ট্রায়াঙ্গেল একটা রেক্টেঙ্গেল, জি স্যার, 5টা ভাগে ভাগ। আর মাঝখানে একটা সার্কেল। তাহলে টোটালটা থেকে 4টা অংশ বাদ দিতে হবে, সার্কেল, দুইটা ট্রায়াঙ্গেল, একটা রেক্টেঙ্গেল, জি স্যার। ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। এই যে এখানে এই অংশটা হচ্ছে
মানে এই অংশটা এই যে তিনটা ভাগ হবে, দুইটা ট্রায়াঙ্গেল একটা রেক্টেঙ্গেল আর উপরে হচ্ছে সার্কেল, এই চারটা ফাঁকা জায়গা মাইনাস করে দিলেই হবে টোটাল ট্রায়াঙ্গেল থেকে। পারা যাবে? জি স্যার, করছি স্যার এটা। আচ্ছা, আমাদের আরেকটা ক্লাস বলছিলাম যে একটা ক্লাসে হবে না, আর আপনারা এত স্লো বুঝেন, মানে আমার অনেক সময় লাগে আপনাদের ক্লিয়ার করতে। যাই হোক, মানে ভার্সিটিতে প্রথম সেমিস্টার এরকম হতে পারে। জি স্যার, ওয়ান তো। হ্যাঁ, তো এই জন্য আমিও একটু সময় দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমার সিলেবাস কমপ্লিট হয় না। আর আপনাদের এখন পিএল চলে, পিএল এ ক্লাস নেওয়ার কোনো নিয়ম নাই। ভার্সিটি যদি জানে আমি ক্লাস নিচ্ছি, তাহলে এটা কিন্তু ভার্সিটি আমাকে বলবে তুমি কেন এখন ক্লাস নিচ্ছ। তা আমি তো আপনাদের ওই নিজেদের সুবিধার জন্যই আমি আর লাস্ট ইয়াতে প্রেশার দিইনি, কারণ আপনাদের অনেকগুলো পরীক্ষা ছিল, প্রবলেম ছিল, তো সবকিছু মিলে লেট হয়ে গেল আর কি। আর তাছাড়া আপনাদের ওই যে স্ট্যাটিক্স ডাইনামিক্স দুইটা একসাথে হওয়াতে এবার এটা আপনারাই তো প্রথম না, স্যার আমাদের আগের ব্যাচ থেকে শুরু এর হয়েছে আগে স্যার একটা নাকি? ছিল। হ্যাঁ, তাদেরও প্রবলেম হয়েছে, তাদের অবস্থা তো আরো খারাপ ছিল। আপনাদেরটা আর একটু বেটার, আমি বেটার এক্সপ্লেন করার সুযোগ পাইছি, তারপরেও সময়ের মধ্যে শেষ করা যাচ্ছে না। সামনে স্যার আপনি স্যার হয়তো লাস্টের দিকে যে এক্সাম্পল গুলো দেখালেন স্যার, চার হ্যাঁ, পাঁচটা, স্যার ওইরকম ওর মধ্যে থেকে দিলে স্যার আমাদের জন্য অনেক ভালো হয় আর কি স্যার। ঠিক আছে, দেখি এরকম টাইপেরই থাকবে। আর আরেকটা টপিক যেটা বললাম ইম্পালস মোমেন্টাম, ছোট একটা টপিক, ওইখান থেকে একটা অঙ্ক করাবো। হ্যাঁ, তো আচ্ছা, আপনাদের যেই ফ্রিকশন পড়ালাম, ফ্রিকশন থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। তাইলে আপনার আমি কোন জায়গা থেকে কয়টা কোশ্চেন থাকবে এটা কি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন? স্যার মিডের টপিক থেকে স্যার ট্রাস বিম এখান থেকে কয়টা থাকবে? ট্রান্স থাকবে শুধু, বিম নাই। শুধু ট্রাস? মিডের টপিকস থেকে আমাদের ফ্রেম থাকবে, ট্রাস থাকবে, আর ফ্রি বডি ডায়াগ্রাম থাকবে। হ্যাঁ, তো এখন ওইখান থেকে একটা বাদ দিতে হবে আমাকে, আসলে ফ্রিকশনটা যেহেতু এখানে ইনক্লুড হবে, একটা বাদ দিতে হবে। আপনাদের যে সিলেবাস দেয়া আছে ফ্রি বডি ডায়াগ্রাম, ফ্রেম এবং ট্রাস, তো আপনারা ফ্রি বডি ডায়াগ্রামটাই বাদ দিব নাকি কোনটা বাদ দিব? না স্যার, ফ্রি বডি ডায়াগ্রামটা বাদ দিন না স্যার। ট্রাস বাদ দেন স্যার। আচ্ছা, স্যার আমাদের স্যার মিডের আগের টপিকস গুলো একটু বেশি ভালোভাবে ক্লিয়ার করা ছিল, তো আপনি স্যার ওইগুলো মানে আমরা ক্লাসে ওইগুলো ভালোভাবে ক্লিয়ার করতে পারছি না স্যার, ওইগুলো রেখে দেওয়া যায় না কোনোভাবে স্যার? জি জি স্যার, মিডের টপিকটা রাখলে সুবিধা হয়। সবার জন্য সুবিধা হয় আমাদের স্যার, প্লিজ। আচ্ছা, মিডের পরের গুলো ক্লিয়ার হতে পারেননি? স্যার ক্লিয়ার হয়েছে, কিন্তু স্যার ওইগুলো তো আগে একটু বেশি ভালোভাবে পড়া ছিল স্যার, এর জন্য। ঠিক আছে, না মিডের আগের গুলো কিন্তু এত সহজও না। হ্যাঁ স্যার মিডের আগের গুলো আপনার তুলনামূলক স্যার বরং সহজ হয়ে গেছে। বরং এখন যেগুলো করালাম এগুলো কিন্তু কম্পারেটিভলি সহজ আমার মতে, কারণ এখানে বেসিক হচ্ছে এক একটার এক এক রকম, আর আগে ছিল একটাই বেসিক, কিন্তু যে ধরতে পারে নাই তার জন্য পুরোটাই বিপদ। মিডের আগের সবগুলোতেই দেখা যায় ইকুয়েশন একই ফরম্যাট, একই রকম, যার কারণে অনেকের জন্যই প্রবলেম, যারা এখনো মানে জিনিসটাকে নিতে পারে নাই মাথায়। এরকমও থাকবে স্টুডেন্ট। তো যাই হোক, আমি যেই ইয়াটা দেয়া আছে আপনাদের ওই ফাইনালে কোশ্চেন কি কি থাকবে সেটাই এখানে, এটার সাথে ফ্রিকশনটাও অ্যাড হবে। এভাবেই আপনারা প্রিপারেশন নেন, যে কোনো একটা আমি বাদ দিয়ে দিব। স্যার মোমেন্ট অফ ইনার্সিয়ার ভলিউমেরটা বাদ দিয়ে দেন স্যার। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ওই কি বলে, ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, আপনারা নেক্সট আরেকটা আমার সেশন লাগবে, অল্প সময় কিন্তু
ওইটাতে আপনারা চাইলে আপনাদের প্রবলেমগুলো আমাকে একটু শেয়ার করতে পারেন, তাহলে আমি একটু ডিসকাস করব। আপনাদের তো যেহেতু আমি এই পিএল এর মধ্যে আপনাদের ক্লাস নিচ্ছি, তাহলে আপনারা মেকানিক্স 1টা এখনই এই পিএল এ স্টাডি করে ফেলেন, তাই না? তাহলে ভালো হয়। তারপরে পরীক্ষার আগে আপনি আবার পড়ার সুযোগ পাবেন, মাঝখানে অন্য পড়া পড়লেন, এভাবে চিন্তা করতে পারেন। এখন আমি যেটা পড়াচ্ছি এটা যদি রেখে দেন তাহলে কিন্তু আবার ভুলে যাবেন। আপনাদের কয়টা সাবজেক্ট ফাইনালে পরীক্ষা? পরীক্ষা হবে 5টা স্যার। 5টা। কি কি? ফিজিক্স, ম্যাথ, ইসিএ, মেকানিক্স আর স্যার হিস্ট্রি সোসিওলজি। কোনটা? স্যার ম্যাথ, ফিজিক্স, ইসি, মেকানিক্স, হিস্ট্রি সোসিওলজি স্যার। ও ইসিই আছে না? জি স্যার। ফিজিক্স, ম্যাথ, মেকানিক্স, ইসিই, ইলেকট্রিক্যালের ট্রিপলি আর কি স্যার যেটা। আচ্ছা, সার্কিট টার্কিট এই জি ধরনের, স্যার। তাই না? জি স্যার। আর আরেকটা হচ্ছে হিস্ট্রি সোশিওলজি, কি মানে একটা কোর্স? একটা কোর্স স্যার। জি স্যার, দুইটা মিলে একটা কোর্স স্যার। কত ক্রেডিট? 3 ক্রেডিট স্যার। আচ্ছা আচ্ছা। 1.5 করে স্যার। ও ঠিক আছে। ওইটার পড়া অনেক বেশি নাকি? স্যার মানে ওইটার পড়াই স্যার বেশ অনেক স্যার, মানে থিওরি তো পুরোটা একদম পুরো থিওরি, মুখস্থ করা এই লাগবে। জন্য সমস্যা স্যার, মুখস্থ আর কি স্যার। বুঝছি। ম্যাথ ফিজিক্স সহজ হওয়া উচিত আপনাদের জন্য। স্যার আমাদের ম্যাথ আর ওই হিস্ট্রি সোসিওলজি মনে করেন স্যার এই তিনটে সাবজেক্ট তো মোট 3টা সাবজেক্ট পুরোটাই থিওরি স্যার। ফিজিক্সে হালকা কিছু ম্যাথ আছে স্যার। হ্যাঁ, না ফিজিক্সেও তো থিওরি খুব একটা থাকবেন না। স্যার ফিজিক্স স্যার ফুল থিওরি স্যার, কোনো ফুল ম্যাথ। থিওরি স্যার ফিজিক্সের, ম্যাথ কম স্যার একদমই। তাই নাকি? জি স্যার। না তাইলে ডিরাইভেশন থাকবে। আপনার কি থিওরি দিবে? রচনা লেখার কি আছে এখানে আমি তো জানি না। কারণ আপনাকে বলবে ডিফাইন ভেলোসিটি, ডিফাইন অ্যাক্সিলারেশন, অথবা ডিফাইন কোন একটা থিওরি বলবে, ডিরাইভ করো এই থিওরির যে ফর্মুলা সেটা। তো ডিরাইভেশনটা তো আমি মনে করি ম্যাথের কাছাকাছি, কারণ এটা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে ডিরাইভ করতে হয়, তাই না? তো এছাড়া আর কি থিওরি আছে? আপনাদের কি এরকম টাইপের হয় যে আমরা রাস্তায় মানে হাঁটার সময় অনেক প্রচন্ড রোদে মরীচিকা মানে সামনে পানির মতো দেখা যায়, এটা কেন ব্যাখ্যা করো, এই ধরনের কোশ্চেন আসে? আমাদের মূলত যে থিওরি গুলো আছে স্যার, সেই থিওরি গুলো পুরোপুরি ব্যাখ্যা করে, মানে সূত্র লেখা লাগে কিন্তু অনেক ব্যাখ্যা করা লাগে, সূত্রটা লিখে সূত্র ব্যাখ্যা করা লাগে স্যার, ব্যাখ্যা করে চিত্র আঁকা লাগে, ব্যাখ্যা করা লাগে, ব্যাখ্যা করে তো স্যার ডিরাইভ মানে ওইটা করতে প্রমাণ হয় করে আর কি, দেখানো লাগে। তাই না? জি হ্যাঁ স্যার। রাইট, জি স্যার। ডিরাইভেশন গুলো তো সহজ আসলে। যাই হোক, মানে ওই হিস্ট্রি সোশিওলজির মতো হওয়ার কথা না। বুঝছি না, ঠিক আছে। তারপরে তো পড়তে হবে, কারণ 5টা সাবজেক্ট অনেক পড়া। তো পড়ালেখা করেন। আপনাদের কি অবস্থা? 1-1 ভালো হচ্ছে নাকি? স্যার হচ্ছে স্যার অনেক কিছু আসলে শুরুতে স্যার বুঝতে পারি নাই, মার্ক গুলো কিভাবে উঠাই নেওয়া যায় মিডের আগে সিটি গুলোতে স্যার, এগুলো অনেক সময় বুঝতে পারি না, যে জন্য একটু ভুল হয়ে গেছে। তবে না, স্যার আমি তো ভুল আপনাদের সঠিক দিয়ে চলতেছে স্যার। এই জন্যই আমি সিটি এবং অ্যাসাইনমেন্ট দুইটাই নিলাম। সিটির সংখ্যাও মনে হয় আমার অন্যান্যদের চেয়ে বেশি, তাই না? স্যার আপনি 3টা আনছেন স্যার, হ্যাঁ, সবাই সিটি। আরেকটা নিব। জি স্যার। আর আরেকটা হচ্ছে আপনাদের তো কয়েকজনকে ক্লাসে মার্ক দিয়ে দিলাম একটা সিটির, যারা যারা করতে পারলো। তো ওইটাও হেল্প করবে কিছু, যারা যারা রেসপন্স করতে পেরেছেন। ঠিক আছে, হোয়াট এভার, আশা করি ভালো হবে। আর প্রথম সেমিস্টারে এসে একটু বেশি পরিশ্রম করতে হয়, পরে সিস্টেমটা বুঝে গেলে মানে ফ্লোতে অনেক কিছু হয়ে যায়। জি স্যার। ঠিক আছে, তাইলে
আমরা আরেকটা ক্লাস কি কালকে নিব? শেষ করে দিলে ভালো হয়, লেট না করে, তাই না? জি স্যার। কালকে তাইলে আমরা কখন নিব? স্যার রাতের দিকে নিলে ভালো হয় স্যার, এই দুপুর টাইমে স্যার খাওয়া দাওয়া স্যার একটা হয়ে যায়। না, আজকে তো অনেক সময় চলে গেছে, এত টাইম লাগবে না। আহ, এক ঘন্টা হলেই হয়ে যাবে। তারপর আপনাদের প্রবলেম থাকলে তখন ওইটার জন্য টাইম লাগবে আর কি। স্যার রাতের দিকে নিলেই ভালো হয় স্যার। তাই কি? জি স্যার। আচ্ছা, মিনহাজ, হ্যাঁ, জি স্যার। আমাকে জানান তাহলে কয়টায় নিব। আচ্ছা স্যার, আমি ফোন দিয়ে জানাবো আপনাকে স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, আমাদের স্যার কোন টপিকসটা আসলে বাদ দিতে যাচ্ছেন এটা একটু জানিয়ে দিলে স্যার ভালো হতো। কিংবা স্যার মানে স্যার ফ্রেম থেকে 10 মার্ক মনে করেন স্যার, অনেকেই স্যার ইজিলি তুলতে পারে স্যার। তারপরে মানে ফ্রেম না স্যার, সরি, ফ্রি বডি ডায়াগ্রামেরটা স্যার আর কি। ঠিক আছে, তাহলে ফ্রেম বাদ দিয়ে দিব, ফ্রি বডি ডায়াগ্রামটা থাকবে, ট্রাস থাকবে। ঠিক আছে। আর এখানে তো কিছু করার নাই, একটা একটা করে প্রত্যেকটা থেকে তো দিতেই হবে সবগুলো টপিক। ঠিক আছে, তাইলে আপনারা এই রেকর্ডিং গুলো সবাইকে দিয়ে দিয়েন, কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, এগুলো দরকার। ঠিক আছে। ঠিক আছে, রেখে দেই তাহলে। জি স্যার। ওকে।